প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি ষষ্ঠ অংশ। অস্বস্তির সাথে হাসলো, দেখলো মার্কের দৃষ্টি লেগে আছে ওর মুখে। তাতে অস্থিরতা আর অনুমোদনের চাপ নেই। বুক টান টান করে দাঁড়িয়ে বাতাসে গন্ধ শুকলো সে। কেকের গন্ধ পাচ্ছে মনে হয়, হালকা সুরে জানতে চাইল মার্ক। আসলে আজ করছো তুমি, গন্ধ পাওনি। এগিয়ে এলো মার্ক, মেরির কাঁধ চেপে ধরে আলতোভাবে গালে চুমু খেলো। আমাদের যখন বিয়ে হবে প্রতিদিন কেক তৈরি করবে তুমি, যতদিন না চিমুক আমার চিবুক বড় হয়ে গলার টাই ঢেকে ফেলে। বরং বলো চিবুক জোড়া, সংশোধন করে দিল মেরি। একটা চিবুকে তোমার হবে না। অস্বস্তির সাথে ওকে দেখলো মার্ক। তুমি কি বলতে চাও আমার থুতনি দুর্বল কিংবা পুরো শরীরই ওরকম কিছু? নিশ্চয় নয়, হেসে বলল মেরি, গলায় আপোষের সুর। আমি বলতে চেয়েছিলাম ঠিক রুগ্ন নও তুমি, আবার একেবারে স্বাস্থ্যবানও নও। আরেকটু মোটাসোটা হওয়া উচিত তোমার। অদ্ভুত একটা সন্দেহ দেখা গেল মার্কের চোখে। অবাক হয়ে দেখল মেরি। মাইনিং ক্যাম্পের কুখ্যাত কুকুরের মাংস খাওয়ার কথা বলছো না তো, যেগুলো খেয়ে দ্রুত মোটা সোটা হওয়া যায়? প্রায় চাপাস্বরে অসন্তোষের সাথে বলল মার্ক। জানালার কাছে চলে গেল সে, বাইরে দৃষ্টি রাখল। রাস্তার তুষারে পড়া প্রতিফলিত আলো এসে পড়েছে মার্কের মুখে। মুখের অস্থিরতা আর ভাঁজগুলো স্পষ্ট দেখতে পেল মেরি। প্রবল একটা ধাক্কার মতো এলো চিন্তাটা। একজন অস্থির মানুষ সাধারণত অতৃপ্ত ও অধৈর্য হয়ে থাকে। দীর্ঘক্ষণ ধরে তাকে দেখল মেরি, বোঝার চেষ্টা করলো ওর কোনো ভুল হচ্ছে কিনা। রাত জেগে কাজ করছো? কোমল সুরে জানতে চাইল শেষে। ফিরে তাকালো মার্ক, ফের সন্দেহটা দেখা গেল চোখে। সামলে নিয়ে অস্বস্তির সাথে হাসলো কিছুটা। আবার বলল না যে ক্লান্ত দেখাচ্ছে আমাকে। অস্থির এবং কিছুটা হলেও বিপর্যস্ত। আমার ধারণা তুমি নিজেও জানো। জঘন্য এবং সৌভাগ্যময় এই ক্যাম্পে। তিক্ত শোনালো মার্কের কণ্ঠ। সবাই টাকা বানাচ্ছে, কেবল আমি ছাড়া। তুমি যদি কেয়ার না করো তাহলে আমিও করি না। বাবা খুব বেশি বেতন পায় না, কিন্তু বেতন পায় তা কিন্তু নয়, এবং এভাবেই চলে যাচ্ছে আমাদের। আমার বা বাবার কারো বেশি চাহিদা নেই। পুরানো এই পিয়ানো আর মেলোডিয়নে সন্তুষ্ট তুমি মেরি? তিক্ত নিরুত্তাপ কণ্ঠে বলল মার্ক। পূবের মোটাসোটা কোনো মহিলার ফেলে দেওয়া ড্রেস কাটছাট করে পরার বদলে আনকোরা দামি ড্রেস পরার ইচ্ছে হয় না? ঝলমলে নাচের ড্রেস চাও না? ইন্ডিয়ান স্কাউটদের কাছ থেকে অল্প দামে কেনা টার্কির বদলে হরিণের মাংস খেতে কখনো ইচ্ছে করে না তোমার? ঈর্ষায় ভুগছ তুমি মার্ক। প্রবল বিস্ময় চেপে রাখতে কষ্ট হলো মেরির। খুব বেশি দিন নয়, জোর গলায় বলল মার্ক, আত্মবিশ্বাসী দেখালো ওকে। তোমার জন্যে দামি ড্রেস, পিয়ানো কিংবা মেলোডিয়ন, সব কিছুর ব্যবস্থা শিগগিরই হয়ে যাবে। কিন্তু তুমি এতটা গরিব নাও যে এভাবে হতাশা প্রকাশ করতে হবে, বিস্ময়ের সাথে প্রতিবাদ করলো মেরি। খিদে কষ্ট পেতে হচ্ছে না তোমাকে, অথচ এমনভাবে বলছো যেন খাবারের দোকানের বাইরে থেকে হাবাতের মতো খাবারের দিকে তাকিয়ে আছো। না, তবে ওই অভিজ্ঞতা সত্যিই হয়েছিল আমার। একসময় বালক বয়সে সপ্তাহখানেকের জন্যে মাত্র $60 বিনিময়ে ধনী লোকের বাড়িতে রুটি পৌঁছে দেওয়ার কাজ করেছিলাম। আর্ম চেয়ারে বসে শরীর এলিয়ে দিল মেরি। বিস্ময় দূর হয়নি ওর চোখ থেকে। এখনও তাকিয়ে আছে মার্কের মুখের দিকে। বাবা যখন এভাবে কথা বলে আমি তখন ধরে নিই আগের রাতে হয়তো খুব বেশি পান করে ফেলেছে, কিংবা আসার পথে একটা কুকুরকে হয়তো লাথি মারতে হয়েছে ওর। নিজেকে করুণা করতে শুরু করে ও তখন। অকৃতজ্ঞ কংগ্রেসের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। ওর ধারণায়
এদের কারণে সৈন্যরা কঠিন সংগ্রামী জীবনযাপন করছে। প্রতিবাদ পদত্যাগ করার হুমকি দিয়ে শেষ করে বাবা। কিন্তু খাবার টেবিলে পছন্দের দু একটা জিনিস পেলেই ভুলে যায় সব। এসব বলেছে কিনা রীতিমতো অস্বীকার করে বসে। থেমে মুহূর্তের জন্যে দ্বিধা করল মেরি। কে কানবো? হেসে উঠল মার্ক। এগিয়ে এসে দুহাতে বেষ্টন করল মেরিকে। মাঝে মাঝে আমার মনে হয় কোনো পুলিশকেই বোধহয় বিয়ে করতে যাচ্ছি। বাচ্চা ছেলের মতো বলছো তুমি। কৌতুক দেখা গেল মেরির চোখে। হয়েছে, আর তর্ক করতে হবে না। মার্ক কিছু বলতে উদ্যত হতে হাত তুলে থামিয়ে দিল। কে কানবো? বরং গরুর মাংসের সাথে লেগে থাকবো আমি, প্রায় বিদ্বেষে সুরে বলল মার্ক। বিদ্রূপ দেখা গেল চোখে। কোট আর হ্যাটের দিকে এগিয়ে গেল। সাপার পর্যন্ত থেকে যাও মার্ক। পারবো না। সকালে লারামিতে গেছে মিস্টার শেফার্ড। আমাকেই অফিস বন্ধ করতে হবে আজ। কোট পরে শ্রাগ করল সে। দরজার দিকে এগোলো। পিছু নিল মেরি। দরজার কাছে এসে মুখ তুলে চুমু খাওয়ার সুযোগ দিল মার্ককে। এক হাতে দরজা খুলে ধরল। মামলাগুলো যেন ঠিকভাবে সামলাতে পারো, উইশ করল ও। দেখল মৃদু নট করে সিঁড়ি ভেঙে নেমে গেল মার্ক। বাকিতে চড়ে এগোলো প্যারেড গ্রাউন্ডের দিকে। একটু পরে মেলোডিয়ানের টুলে বসলো মেরি, কিন্তু হাঁটুর উপর পড়ে আছে হাত জোড়া। সামনে স্বরলিপির পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকলো। বিন্দুমাত্র নড়াচড়া করছে না। মার্কের কথাগুলো কানে বাজছে এখনও। অস্বস্তি আর দ্বিধা সৃষ্টি করেছে মনে। সারা জীবন কারো এরকম যায় না, একরকম যায় না। কোনো একটা সময়ে হতাশা বা অতৃপ্তি আসাই স্বাভাবিক। কিন্তু মার্কের অসন্তোষ ভিন্ন রকম, জানে মেরি। আরও কি যেন আছে এর মধ্যে, ভুল আর নোংরা মনে হয়েছে ওর কাছে। এটা এমন এক অনুভূতি যা ছাপ ফেলে যায় লোকের মধ্যে। অদ্ভুত তিক্ততা ছাড়া আর কিছু থাকে না। জিনিসটা মার্কের মধ্যে আগে কখনো চোখে পড়েনি ওর। মেরি বুঝতে পারছে না এটা ক্ষণিকের দুর্ভাগ্য কিংবা খারাপ সময়ের কারণে, নাকি প্রথম থেকেই ওর মজ্জাগত। কৌতূহল অনুভব করছে মেরি জনসন। জানার ইচ্ছে কোনটা সত্যি। গেটের কাছে এসে সেন্টির উদ্দেশ্যে তাচ্ছিলের ভঙ্গিতে হাত নাড়ল মার্ক বিষ্ট। মৃদু স্পার দাবালো। রোদ উঠেছে, কিন্তু তারপরও ঠান্ডা লাগছে ওর। সেন্টি পোস্ট কিংবা আশপাশের ছোট ছোট বাড়িগুলোকে পরন্ত তুষারের আস্তরের নিচে ধূসর স্যাঁতসেঁতে মনে হচ্ছে। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে ওর। মেজাজ ঠিক রাখতে পারছে না। মেরির সাথে এ সময় দেখা করতে যাওয়া উচিত হয়নি, বিষণ্ণ মনে ভাবল। ক্যাপ্টেন জনসনের কোয়ার্টারে যাওয়ার আগে লেফটেন্যান্ট বাওয়ারের কাছে গিয়েছিল মার্ক। রসিদ ছাড়াও $803 চেক হস্তান্তর করেছে খনির শেয়ার বাবদ। এ মাসে লেফটেন্যান্টের পাওনা। তার অংশীদার মর্গান ব্রেটন, সাউথ পাস সিটির এক নাপিত। মার্কের মনে পড়ল গত অগাস্টের এক সন্ধে চুল কাটাতে গিয়ে নাপিতের সাথে চুক্তি করেছিল লেফটেন্যান্ট। বছরখানেকের জন্যে লিজ নিয়েছিল খনিটা। 15 দিনের মধ্যে নতুনভাবে আকরিক পাওয়া শুরু হয় খনিতে। সেই থেকে প্রতি মাসে প্রায় $1000 পায় লেফটেন্যান্ট। অ্যাটর্নি শেফার্ড অ্যান্ড বিস্টর মাধ্যমে টাকাটা পৌঁছে যায় তার ডেস্কে। ভাগ্য আর কাকে বলে, তিক্ততার সাথে ভাবল মার্ক ব্রিস্টো। পরে থাকা একটা ক্লেম লিজ নেওয়ার পর থেকে কপাল খুলে গেছে বাওয়ারের, এবং এ জিনিসটাই ওকে তাড়া করে বেড়াচ্ছে। নিছক খেয়ালের বসে টাকা খাটিয়ে কয়েক গুণ রোজগার করতে পারছে ওরা, অথচ তার ক্ষেত্রে তাস কিংবা যে কোনো বিনিয়োগে ভাগ্য সবসময় মুখ ফিরিয়ে থাকছে। আটলান্টিক গালস হয়ে সাউথ পাস সিটিতে এলো সে। লিভারি স্টেবলে বাগি রেখে অফিসের দিকে এগোলো। সন্ধ্যে 6টার সময় খনির শ্রমিকদের শিফট বদলি হওয়ায় ভিড় লেগে আছে সরু রাস্তায়। বাধ্য হয়ে অপেক্ষা করতে হলো ওকে। অফিসের সিঁড়ি ভেঙে ওঠার সময় প্রিন্স ম্যারিয়নে জুয়ার টেবিলে নিজের মন্দ ভাগ্যের কথা মনে পড়ল ওর।
জঘন্য। করিডোর ধরে নিজের কামরার সামনে আসতে দেখলো আলো জ্বলছে ভেতরে, বাতি ধরিয়েছে কেউ। ধারণা করলো কেরানি ম্যাকেঞ্জি হয়তো ভুল করে জ্বালিয়ে গেছে। দরজায় দাঁড়িয়ে ভেতরে তাকাতে অজান্তে থেমে গেল। বিস্ময়ের ধাক্কা এতটাই প্রবল হলো যে ঠায় দাঁড়িয়ে থাকলো, কিছু বলতেও পারল না। একটা চেয়ারে বসে আছে জন হেভেন। সন্তুষ্টি আর উল্লাস বোধ করলো মার্ক, কিন্তু নিজের প্রতিক্রিয়া সযত্নে চেপে রাখলো। কেমন আছো হেভেন? হালকা সুরে জানতে চাইল, যেন ভদ্রতাবশত সেটাই স্বাভাবিক, তবে কিছুটা হলেও আন্তরিকতা বা সাদর অভ্যর্থনার সুর থাকলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বোধহয়। বসতে গিয়েছিলাম আমি। না, মাত্র এলাম। কোট হ্যাট খুলে রেখে দরজা বন্ধ করলো মার্ক। ডেস্ক বেরিয়ে ওপাশে গেল। নিজের চেয়ারে বসে সামনের দীর্ঘদেহী লোকটির দিকে তাকালো। কিভাবে আলাপ শুরু করা যায় ভাবছিল মনে মনে। স্টেজ লুটের ঘটনা মনে পড়তে স্বস্তি বোধ করলো। শুনলাম প্রথম শিপমেন্টেই ভাগ্য খারাপ গেছে তোমার? নট করলো হেভেন। সরাসরি তাকালো মার্কের দিকে। পলক পড়ছে না চোখের। প্রস্তাবটা নিয়ে ভেবে দেখলাম মিস্টার বিষ্ট, কামারের সাথে ফাইটের ব্যাপারে চ্যালেঞ্জটা নেব আমি। উল্লাস চেপে রাখতে ব্যর্থ হলো মার্ক। নট করলো সমাজদারের ভঙ্গিতে। কিছু শর্ত আছে আমার। তুমি কি চাও তোমার হয়ে বাজি ধরি আমি? ধারণা করলো মার্ক। না, ওভাবে তোমাকে ঝামেলায় ফেলার ইচ্ছে নেই আমার, ভিন্ন কিছু। সতর্কতা দেখা গেল মার্কের মুখে। শুরু হয়ে এলো চোখ। বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি হতে পারে, কিন্তু হেভেনের নির্লিপ্ত মুখ দেখে কিছুই আঁচ করতে পারল না। চেয়ারে শরীর এলিয়ে দিল, মনোযোগী দেখাচ্ছে আগের চেয়ে। ভুকুটি দেখা গেল হেভেনের চোখে। এখনও এক দৃষ্টিতে দেখছে আইনজ্ঞকে। মিস্টার বৃষ্ট, একটা স্বীকারোক্তি লেখাতে চাই আমি। তুমিই লিখবে এবং নোটারি করবে বিধিসম্মতভাবে, কিন্তু তার আগে আমি নিশ্চিত হতে চাই জবানবন্দিটা নিরাপদে রাখতে পারবে। তোমার সেফের কথা বলছি না, কিংবা ব্যাংকের সেফের ব্যাপারেও নিশ্চিত নই আমি। নিরাপদ একটা জায়গা চাই যেখান থেকে ওটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। ভুরু কুঁচকে উঠল মার্কের। এমনভাবে বলছো যেন চুরি যাওয়ার ভয় করছো। ঠিকই ধরেছ, চুরি হওয়ার সম্ভাবনা আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মার্ক। মনে মনে কথাগুলো উল্টে পাল্টে দেখল। ব্যাংকের সেফের চেয়ে নিরাপদ জায়গা বোধ হয় আর নেই মনে হলো ওর, যদি না একজন গার্ড 24 ঘন্টায় কাগজগুলোর উপর নজর রাখে। তারপর সহসায় মনে পড়ল উত্তরটা জানে। এবার প্রসন্ন হাসি দেখা গেল ওর মুখে। মনে হয় একেবারে নিশ্চিদ্র একটা জায়গার নিশ্চয়তা দিতে পারবো তোমাকে, মৃদুস্বরে বলল ও। মিটিমিটি হাসি লেগে থাকলো মুখে। কোথায়? স্টমবার্গে। ব্যক্তিগত ফাইল রাখার জন্য সেফ আছে কমান্ডিং অফিসারের। ওই সেফের ব্যাপারে নিশ্চিত থাকতে পারো তুমি। ক্ষণিকের জন্য ভেবে দেখলো হেভেন, মাথা দোলালো। এরপর সত্যি সম্ভব? আর্মির সেফে সাধারণ লোকের গোপন কাগজ বিশেষ আনুকূল্যে রাখা যাবে। চলবে। এবার প্রতিশ্রুতি দেওয়ার পালা। একটা কাগজে লিখে দিচ্ছি লড়াইয়ে আমাকে হারাবে লবটাস, চলবে? লাল হয়ে গেল মার্গের ফর্সা মুখ। মনে হয় না তার দরকার আছে। ঠিক আছে, কাগজ কলম নাও, সাক্ষ্য দিচ্ছি আমি। ড্রয়ার থেকে কাগজ বের করে কলম তুলে নিল মার্ক বৃষ্ট। তাকালো হেভেনের দিকে। আমি জন হেভেন, সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে শপথ করে বলছি। শুরু করেও থেমে গেল। সব লিখছো তো? যতটুকু দরকার হবে তার সবই। সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে শপথ করে বলছি, গত বৃহস্পতিবার যে স্টেজ কোচে বুলিয়ন নিয়ে যাচ্ছিলাম, রাত 11টার দিকে লুট হয় স্টেজটা। সবিস্তারে বলে গেল হেভেন। কিছুই বাদ দিল না। দ্রুত লিখে যাচ্ছে বিষ্ট। মাঝে মাঝে বিস্ময়ের সাথে দেখছে হেভেনকে। স্টেজ লুজ থেকে মিলে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ঘটনা বর্ণনা করলো হেভেন। মিলের লোকগুলোর নাম জানালো। মিল থেকে বেরোনোর পর বুলিয়ন আবিষ্কারের ঘটনায় এসে শেষ করলো। জানালো
জানালা থেকে চোখ ফিরিয়ে দেখলো লিখছে না মার্ক, বরং তাকিয়ে আছে ওর দিকে। বিস্ময়ে কিঞ্চিত ফাঁক হয়ে আছে ঠোঁটজোড়া, ফ্যাকাশে দেখাচ্ছে মুখ। তারপর কি করলে তুমি? মৃদুস্বরে জানতে চাইল মার্ক। নিরাপদ জায়গায় রেখে এসেছি বুলিয়নগুলো। শহরে ফিরে তোমার সাথে দেখা করতে এলাম। কলম তুলে কাগজের উপর রাখলো মার্ক, আলতোভাবে, যেন ওটা ডিনামাইট কিংবা কোনো বিস্ফোরক পদার্থ। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে তাকালো হেভেনের দিকে। চোখের পাতা কেঁপে উঠল। প্রশ্নের ঝড় বইছে মনে, কিন্তু মাথায় আসা প্রথম প্রশ্নটাই করল সে। গুড গড, তুমি কি ভেবেছ এতেই সোল প্রিন্সকে ফাঁসিতে ঝোলাতে পারবে? খুব শিগগিরই কোনো একদিন। কাগজের উপর পড়ে আছে মার্ক ব্রিস্টোর লম্বা আঙুল, চিন্তিত। হেভেনের কথার বাস্তবতা যেন এইমাত্র স্পর্শ করেছে ওকে। আঙুল চালিয়ে মৃদু ছন্দ তুলল, জানালা ধরে তাকিয়ে থাকলো শহরের দিকে। সেলুনের সামনের বাতির হলদে আভা চোখে পড়ছে। এই ক্যাম্পেও বোধ হয় এরাই লুট করছে। এদের খোঁজেই সারা তল্লাট তোলপাড় করতে বাকি রেখেছে শেরিফ। আমার মনে হয় শেরিফকে জানানোই উচিত হবে তোমার। না, এটাই শেষ কথা, কোনো নড়চড় হবে না। বুঝতে পারল মার্ক ব্রিস্টো। হেভেনের দীর্ঘতা নাড়া দিয়ে গেল ওকে। অজান্তে কেঁপে উঠল চোখের পাতা। জন হেভেনের গম্ভীর মুখের দিকে তাকালো। কি একটা ব্যাপার আছে এর মধ্যে, বুঝতে পারছে না, বলেও নি হেভেন। তবে ধারণা করতে পারছে মার্ক। শেরিফের কাছে স্বীকারোক্তি দেওয়ার বদলে আমার কাছে এলো কেন? প্রায় অস্ফুট স্বরে জানতে চাইল। আমার কাছে এলে কেন? প্রায় অস্ফুট স্বরে জানতে চাইল। এ ব্যাপারে পরে আসছি। জবানবন্দিটা এমনভাবে সাজাতে চাই যেন কোর্টে সাক্ষ্য হিসেবে টেকে। অন্য আইনজ্ঞ আছে এখানে, অধৈর্য স্বরে মনে করিয়ে দিল মার্ক। কিন্তু এমন কেউ নেই মুখ বন্ধ করার বিনিময়ে যে একটা লড়াই থেকে কিছু টাকা কামিয়ে নিতে চায়। অপমান বোধ করছে মার্ক ব্রিস্টো। জানে শুনতে বা বুঝতে ভুল হয়নি। হেভেন সরাসরি ঘোষণা করেছে ওর সম্পর্কে কী ভাবছে। একাধারে অসহায় এবং বেপরোয়া একটা অনুভূতি হলো ওর। তোমার ঘাড়ে চেপে থাকা শয়তানটাকে নিয়ে বন্ধু, তীক্ষ্ণ অসন্তুষ্ট স্বরে বলল মার্ক, এবং তোমার ঝামেলাগুলো নিয়ে অন্য কোথাও যাও। তাহলে ফাইটটার কথা বরং ভুলেই যাই আমরা, বিড়বিড় করে বলল হেভেন। রাগ হলো মার্কের, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কোনো ভাবান্তর নেই লোকটার মধ্যে। সে নিশ্চিত জানে রাজি না হয়ে উপায় নেই ওর। ওর অবস্থান ধাত পরিষ্কার বুঝতে পেরেছে, নিশ্চিত জেনেই এসেছে। অন্তঃস্থল থেকে সতর্ক হওয়ার তাগাদা অনুভব করল মার্ক, কিন্তু ভ্রুক্ষেপ করল না। কিছু টাকা রোজগার করার জন্যে আর কোনো উপায় তুমি খুঁজে পাবে না বাছা, নিজেকে শুধালো। চোখ বন্ধ করে দুহাতে চোখ ঘষল সে। অনেকক্ষণ পর হেভেনের দিকে ফিরল। ঠিক আছে, পরস্পরকে বোঝা যাক, আপোষের সুরে বলল এবার। তোমার জবানবন্দি নেব আমি, নিরাপদ জায়গায় রাখব, সাথে আমার মুখও বন্ধ রাখব। কিন্তু আমার মুখ বন্ধ রাখার ব্যাপারে নিশ্চিত হওয়ার দরকার কি? কি পরিকল্পনা করেছো তুমি? সহজ ব্যাপার, সোল প্রিন্সের কাছ থেকে কিছু টাকা খসানোর দারুণ সুযোগ এটা, বিশেষ করে তোমার জন্যে। উঠে দাঁড়ালো মার্ক ব্রিস্টো, প্রায় আতঙ্কিত। সামনে বসা লোকটির ধৃষ্টতা, নিষ্ফেয় সুরে বলা কথাগুলোর মধ্যে অশুভ কি একটা আছে। নীরবে চেয়ে থাকলো, আড়ষ্ট, বিব্রত এবং বিস্মিত। যদি সত্যি তাই করতে চাও, আমাকে এসব বলছো কেন? কারণ একটু পরে যখন রাস্তায় নামবো, চাই না আমার পিঠে গুলি করুক কেউ। ক্ষীণ হাসল হেভেন, কিন্তু হাসিতে কৌতুক বা রসবোধ নেই। আমাকে খুন করতে পারে প্রিন্স, নিজের ইচ্ছেকে যাতে গলা টিপে হত্যা করতে বাধ্য হয় সে। পিঠ বাঁচানোর আর কোনো বুদ্ধি দিতে পারবে? আমাকে খুন করলে ওকে ঝোলানোর জন্যে কাজ করবে জবানবন্দিটা। চেয়ার ছেড়ে জানালার কাছে চলে গেল মার্ক। ভয় ওর চোখে মুখে, চেষ্টা সত্ত্বেও ঢেকে রাখতে পারছে না। কিন্তু তুমি যা জানো আমারও জানা হয়ে গেছে এখন, এবং আমাকেও খুন করতে পারে সে। ঠিক,
ভাবছিলাম কখন চিন্তাটা তোমার মাথায় আসবে। মার্কের দিকে তাকালো হেমেন। খানিকটা কৌতুক আর বিদ্বেষ দেখা গেল চোখে। হয়তো আমরা দুজনে মিলে ওকে বাধ্য করতে পারবো। আমার বা তোমার যে কোনো একজনের মৃত্যু হলে কাউন্টি শেরিফের কাছে সাক্ষ্যটা পৌঁছে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। তুমি একটা ধূর্ত শয়তান হেবেন, তিক্ত গলায় বলল মার্ক, রেগে গেছে। শেরিফের কাছ থেকে লুকিয়ে তথ্যগুলোর সাহায্যে আসলে আমাকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করছো। মুখ বন্ধ রাখতে বাধ্য করে প্রিন্সের কুকর্মের সহযোগী বানাচ্ছ। তোমাকে সাহায্য করতে রাজি হওয়ার পরও ধারণা করতে পারছি প্রিন্সের মাধ্যমে আমাকে খুন করতে পারবে তুমি। এবং এই লড়াইয়ে ইচ্ছে করে হেরে গিয়ে বড়লোক বানিয়ে দিচ্ছি তোমাকে। সোজা সাপটা বলল হেবেন। খানিকটা বিরক্তি প্রকাশ পেল কণ্ঠে। যথেষ্ট, তিক্ত মনে ভাবল মার্ক। জানালার কাছে গিয়ে অন্ধকারের দিকে তাকালো। খেয়াল করলো এই ঠান্ডার মধ্যেও ঘামছে। ভয় ধরে গেছে মনে। পরিষ্কার বুঝতে পারছে কীরকম চাতুর্যের সাথে পুরো ব্যাপারটা সামাল দিয়েছে হেবেন। গুছিয়েছেও নিজের মন মতো। ওর মধ্যে প্রাচুর্যের মোহ দেখতে পেয়ে কাজে লাগিয়েছে। এবং এখন টাকা পেতে হলে আইন ব্যবসার সব রীতিনীতি বিসর্জন দিয়ে সব শিষ্টাচারকে দূরে সরিয়ে দিতে হবে ওকে। নগদ লেনদেনের ব্যাপারটা এড়িয়ে হেভেনের সাক্ষ্য নিরাপদ জায়গায় রাখতে পারে। তাহলে ওর নিজের জীবনের কোনো আশঙ্কাও থাকবে না। কিন্তু সেটা বিচক্ষণতা হলেও কার থেকে দেনার দায় কমাতে পারবে না। হেভেনের দিকে ফিরল মার্ক। দক্ষ হাতে পাইপে তামাক ভরছে সে। নির্বিকার। ওর সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে। আঙুলের গাঁটে মলিন হয়ে যাওয়া ব্যান্ডেজ, কিন্তু দুর্বল মনে হচ্ছে না মুঠিগুলোকে। এবং লোকটার সব কিছুতেই আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে। আস্থা রাখা যেতে পারে ওর উপর, ভাবল মার্ক। লোকটি বোকা নয় এবং সম্ভবত বেইমানও নয়। সিদ্ধান্ত নিয়ে ফেলল। দ্বিধা করার কি আছে? হেভেনের জবানবন্দি নিরাপদে রেখে ফাইট শেষ হওয়ার পর সোল প্রিন্সকে নিজের দেনা শোধ দিয়ে এখান থেকে চলে যেতে পারবেও। আর মেরি অন্য কোথাও নতুন একটা জীবন শুরু করতে অসুবিধে কি? তারপরে সহসায় মাথায় এলো চিন্তাটা, হেভেন যদি পারে তো আমিও সোল প্রিন্সকে ব্ল্যাকমেল করতে পারি। দেনা শোধ করতে হবে না তাহলে। ফাইটের সময় জেতা টাকা দিয়ে অন্য কোনো শহরে অনায়াসে গুছিয়ে নিতে পারবে। সবচেয়ে বড় কথা, জঘন্য সাউথ পাস সিটি ছাড়তে পারবে। সিদ্ধান্ত নিয়ে হেভেনের দিকে ফিরল মার্ক। ঠিক আছে, কাজটা করব আমরা, মৃদুস্বরে জানালো। আত্মবিশ্বাস দেখা গেল তার মধ্যে। এত বেশি যেন ঠিকরে পড়ছে চোখে মুখে। খেয়াল করলো হেভেন। পরের আধ ঘন্টায় জবানবন্দিটা লিপিবদ্ধ করল ওরা। শপথ করার পর হেভেনের অনুরোধে মুখবন্ধ খামের উপর দুজনের নামই লেখা হলো, যাতে যে কেউ ওটা চাইতে পারে। খামটা নিয়ে স্টামবার্গের উদ্দেশ্যে বেরিয়ে গেল মার্ক। বিষ্টর পায়ের আওয়াজ মিলিয়ে যেতে দরজার দিকে এগোলো হেভেন। বন্ধ করে দিল। বাতি নিভিয়ে চেয়ারটা স্টোভের দিকে ফিরিয়ে বসলো। ঠোঁটে নিভে যাওয়া পাইপ, স্টোভের চিমনির সূক্ষ্ম ছিদ্র দিয়ে চোখে পড়া সরু আলো দেখছে। ক্ষীণ হতাশা বোধ করছে। মার্ক বৃষ্টর দুর্বলতাকে পুঁজি করে জুয়া খেলতে চেয়েছে। তাতে জয়ী হলেও কোনো আনন্দ পাচ্ছে না। বৃষ্টর সাথে নির্মম ও চাঁচাশোলা আচরণ করেছে। সূক্ষ্মভাবে অপমান করেছে। চোখে আঙুল দিয়ে চারিত্রিক ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছে। সংশোধন করার চেষ্টা তো করেনি, বরং লোকটাকে একরকম কিনে নিয়েছে এবং পরে ব্যবহারও করবে। যা করতে চাইছে তার গুরুত্ব বরং এই লোকটির চেয়ে বেশি। তবে এটা ঠিক, বৃষ্টকে কৌশলিত করেনি ও। দুর্নীতি জিনিসটা তার মধ্যে আগে থেকেই, কেবল ব্যবহারের অপেক্ষায় ছিল। কিন্তু এ ভাবনাও স্বস্তি দিতে পারল না ওকে। বৃষ্ট সম্পর্কে হয়তো কিছুটা জানে ক্যাপ্টেন জনসন। সব জানার পর বিস্মিত না হলেও হতাশায় পড়তে হবে তাকে। তবে বড়সড় ক্ষতটা তৈরি হবে মেরি জনসনের মনে। ভেঙে পড়বে মেয়েটি। ইচ্ছে থাকলেও মন থেকে চিন্তাটা সরাতে পারছে না হেভেন, যেহেতু জানে ওর বোঝা বা জানার মধ্যে কোনো ভুল নেই। তিক্ত শূন্য অনুভূতি হচ্ছে। স্টোভের দিকে তাকিয়ে থাকলো। উষ্ণ কামরার
নীরবতায় কিছুক্ষণের মধ্যেই তন্দালু হয়ে এলো চোখ, অজান্তে ঘুমিয়ে পড়ল। দরজায় করাঘাতের শব্দে ঘুম টুটে গেল ওর। শুনতে পেল নিচু স্বরে ওকে ডাকছে মার্ক। অনুভব করলো ক্লান্তি লাগছে, উঠতে ইচ্ছে করছে না। মাথা নেড়ে ঘুম তাড়ানোর চেষ্টা করলো। তারপর অন্ধকারের মধ্যেই হাতড়ে হ্যাট কোট তুলে নিয়ে এগোলো দরজার দিকে। করিডোরে পা রাখতে ঠান্ডা বাতাস লাগলো গায়ে। বিষ্টকে পেরিয়ে সিঁড়ির দিকে এগোলো হেভেন। আরেকটা কাজ বাকি আছে মিস্টার বিষ্ট বলে অপেক্ষা করলো না, নিচে নামতে শুরু করলো। ফুটপাতে নেমে আসতে ঠান্ডা বাতাসে পরিষ্কার হয়ে গেল মাথা। পাশের গলি ধরে ঘুরপথে এগোলো। মূল রাস্তা ধরে গেলে সোলপিন্সের ক্রুদের চোখে পড়ে যেতে পারে। হয়তো ওর ব্যাপারে নির্দেশ দিয়ে রেখেছে সেলুন মালিক। দেখামাত্র খুন করে ফেলার আদেশ দেওয়াও বিচিত্র নয়। স্টেজ লুটের ঘটনা একে তো জানা হয়ে গেছে হেভেনের, তাছাড়া বুলিয়নগুলো পৌঁছে দেয়নি। গলির মুখে এসে থামলো, চোখ বুলালো সামনের ব্যস্ত রাস্তা আর বাড়িগুলোর উপর। পাশে এসে দাঁড়ালো আইনজ্ঞ। স্টমবার্গে রেখে এসেছো ওটা? মাথা দোলালো মার্ক। কতক্ষণ লাগবে? ওদিকে অপেক্ষা করছে আমার ফিয়াসে। অধৈর্য শোনালো গলা। তোমার জীবনের নিশ্চয়তা আদায় করতে যতক্ষণ লাগে। তেরছা ভঙ্গিতে ওর দিকে তাকালো মার্ক, কিন্তু পাত্তা দিল না হেভেন। হেভেন তাহলে মেরিও ব্যাপারটা জেনেছে? আজ করলো। জেনি ক্যাসলনও জানবে। যেভাবেই হোক আগামীকাল দেখা করতে হবে মহিলার সাথে। ক্যাপ্টেনকে কাজের অগ্রগতি জানানো ছাড়াও মার্ক বিস্টোর ব্যাপারটা খোলসা করতে হবে, নইলে পরে ওকেই দুষতে পারে ওদের যে কেউ। আমার চেয়ে বিষ্টই বরং ওদের কাছে বেশি অন্তরঙ্গ, কাছের মানুষ। তিক্ত মনে ভাবলো হেভেন। প্রিন্স তোমার খোঁজ করছে নাকি? আমার তো ধারণা অযথাই সন্দেহ করছো। হতে পারে। পেছন দিক দিয়ে স্টোররুমে ঢুকলো ওরা। ফাঁকা, পোস্টে বাতি জ্বলছে। হেভেনকে অনুসরণ করছে মার্ক। সেলুন থেকে পিয়ানোর শব্দ ছাড়াও শখানেক গলার আওয়াজ শোনা যাচ্ছে। সতর্কতার সাথে দরজা খুলল হেভেন। বিপদের সম্ভাবনা নেই দেখে ঢুকে পড়ল। মার্কের জন্য অপেক্ষা না করে ড্যান্স ফ্লোর পেরিয়ে বারের দিকে এগোলো। ওকে চিনতে পেরে ছুটল এক ফ্লোরম্যান। সহকর্মীর তারা দেখে ফিরে তাকালো আরেকজন, এগিয়ে আসতে শুরু করলো। বারের কোণে এসে থামলো হেভেন। কোটের পকেটে একটা হাত, মুঠিতে অস্ত্র ধরে রেখেছে। সোলকে বলো ওর অফিসে দেখা করতে চাই আমরা, এখনই। প্রথম ফ্লোরম্যান হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়াতে নির্দেশ দিল হেভেন। বিস্ময় দেখা গেল লোকটার চোখে, তবে বেতাল কিছু করল না। হেভেন ধারণা করলো ওকে দেখামাত্র রিপোর্ট করার নির্দেশ দেওয়া আছে এদের উপর। সামনে দাঁড়িয়ে থাকলো দ্বিতীয়জন। এক চুলও নড়ছে না, স্থির দৃষ্টিতে দেখছে, সতর্ক এবং তৈরি। মাঝে একবার চোখ বুলিয়েছে মার্কের উপর, ফিরে তাকায়নি আর। বোঝা গেল হিসেবের মধ্যে ধরছে না আইনজ্ঞকে। কিছুক্ষণের মধ্যে ফিরে এলো প্রথমজন। যেতে বলেছে তোমাকে একা। ফিরে গিয়ে ওকে জানাও আরেকজন আছে আমার সাথে, তোমার সাথে একা দেখা করবেও, এবং ঠিক এরকমই নির্দেশ দিয়েছে আমাকে। কিন্তু আমি বলছি একসাথে যাব আমরা। পরস্পরের দিকে তাকালো দুই ফ্লোরম্যান। কী করা উচিত বুঝতে পারছে না। তারপর মাথা দোলালো দ্বিতীয়জন। ঠিক আছে পিট, ওকে সামলাতে পারবো আমরা। তাছাড়া এখানে বেতাল কিছু করার সাহস ওদের হবে না। সন্তুষ্ট দেখালো প্রথমজনকে। ঘুরে বিট ঠেলে এগোলো। চলার মধ্যে কিছু মাইনার আর শহরের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করলো হেভেন। বাড়ির পেছনে এসে সিঁড়ির দিকে এগোলো ওরা। থেমে অপেক্ষা করলো হেভেন। ওকে ছাড়িয়ে সিঁড়ির ধাপে পা রাখলো ফ্লোরম্যানদের একজন। উপরে সোল পিন্সের কামরা থেকে আলো এসে পড়েছে। দূর থেকে প্রিন্সকে নিজের ডেস্কে বসে থাকতে দেখতে পেল হেভেন। মৃদু হাসি তার মুখে। অভিবাদনের ভঙ্গিতে হাত নাড়ল। পেছনে বিষ্টর বিস্ময়সূচক চাপা গোঙানি কানে এলো হেভেনের। তারপরেই ওর গায়ের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ল মার্ক। সশব্দে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। হেভেন ধারণা করলো সশস্ত্র আইনজ্ঞকে ঠেলে কামরায় ঢুকিয়ে দিয়েছে ফ্লোরম্যান, তারপর সপাটে দরজা আটকে দিয়েছে। মার্কের আতঙ্কের কারণটা দেখতে পেল। দরজার পাশে দাঁড়িয়ে আছে
মিক ম্যারিয়ন হাতে শটগান, বিশাল হাতের তুলনায় ছোটই দেখাচ্ছে ওটাকে। উল্টো দিকে দেয়ালের কাছে চলে গেল দ্বিতীয় ফ্লোরম্যান। সোল প্রিন্সের ডেস্কের পেছনে গিয়ে দাঁড়ালো, সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুমের মাঝখানে দাঁড়ানো মার্ক আর হেভেনের দিকে। মিক ম্যারিয়নকে দেখলো হেভেন, দাড়ির জঙ্গলের উপর মুখটা ফুলো দেখাচ্ছে, জায়গায় জায়গায় কালশিটে দাগ। আগ্রহ হারিয়ে প্রিন্সের দিকে তাকালো। এখনো বসে আছে সে, রুগ্ন ফ্যাকাশে মুখ, কঠিন আর হাসিবিহীন। বেরিয়ে যাও মার্ক, চাপা প্রায় হুমকির সুরে বলল। এবং এখানে যে এসেছো ভুলে যাও। সবই জানে ও, শান্ত স্বরে বলল হেভেন। সব কিছু আইনসম্মতভাবে লেখা হয়েছে সোল। শেষে কাগজগুলো নিরাপদ একটা সেফে রেখে এসেছি আমরা। মিক যদি শটগানটা আমাদের উপর খালি করে, ফাঁসিতে ঝুলবে তুমি। পুরো 1 মিনিট ধরে ওকে দেখল প্রিন্স, ঘোলাটে চোখে কৌতূহল। নিচে চলে যাও এড, ফ্লোরম্যানের দিকে না তাকিয়েই নির্দেশ দিল। সিঁড়ির উপর নজর রাখো, কাউকে এদিকে আসতে দিও না। দ্রুত সরে গেল লোকটা, বেরিয়ে গিয়ে দরজা আটকে দিল। মুহূর্তের জন্যও হেভেনের উপর থেকে চোখ সরায়নি প্রিন্স। কি লেখা হয়েছে শোনার পর আরও কঠিন হয়ে গেল সোল প্রিন্সের মুখ। ক্ষণিকের জন্যে খুনে নেশা দেখা গেল চোখে, তারপর নিজেকে সামলে নিয়ে নিল সেলুন মালিক। নড়ে চড়ে বসলো চেয়ারে, টেবিলের উপর রাখা হাত দুটো চেপে বসলো। আক্রোশ ফুটে উঠল মুখে। আর কাকে বলেছ? চেষ্টাকৃত শান্ত কণ্ঠে জানতে চাইল। বোকার মতো আচরণ করো না সোল। কিছু টাকা কামানোর সুযোগ ছাড়বো কেন আমি? কিংবা অন্য কাউকে সুযোগ দেব কেন? থেমে প্রিন্সকে নিরীক্ষ করলো হেভেন। দেখতেই পাচ্ছ জায়গা মতো তোমাকে আটকে ফেলেছি আমি। সৌহার্দ্যপূর্ণ স্বরে বলল এবার। রাজি না হয়ে উপায় নেই, কিংবা আমার ক্ষতি করার সাহসও তোমার হবে না। দর কষাকষি করার মতো অবস্থায় নেই তুমি। সোল প্রিন্সকে সংবাদটা দিয়ে ভয় পাইয়ে দেওয়ার কিংবা নিদেন পক্ষে চমকে দেওয়ার ইচ্ছে ওর মাঠে মারা গেছে ভাবলো খুব সাধারণভাবে নিয়েছে সে। ভয় তো পায়নি, বরং খেপে গেছে আরও। ও এসবের মধ্যে আসছে কিভাবে? অবজ্ঞা সুরে মার্কের প্রসঙ্গে জানতে চাইল প্রিন্স। ও আমার বীমা। জবানবন্দি লেখার পর নিরাপদ একটা জায়গায় রেখেছ। তোমাকে জানাতে আপত্তি নেই। স্টমবার্গের সেফে। কেবল আমার বা ওর মৃত্যু হলেই খামটা খোলা হবে এবং শেরিফের টেবিলে পৌঁছে যাবে। অবজ্ঞার দৃষ্টিতে মার্কের দিকে তাকালো সে। তোমার হবু শ্বশুরের সৌজন্য? ঠিক, দীর্ঘস্বরে বলল মার্ক দৃষ্ট। সাহস ফিরে পেয়েছে, কিন্তু অত্যাধিক উত্তেজনায় চড়া শোনালো গলা। ব্যক্তিগত বৈধ প্রমাণপত্র ক্যাপ্টেনকে বলেছি আমি। কেসে গলা পরিষ্কার করে নিল সে। সন্তুষ্ট ভাবটা পুরোপুরি বিদায় নেয়নি চেহারা বা চোখ থেকে, এবং সেটা ঠিকই ধরা পড়ল সোল প্রিন্সের চোখে। বাঁকা হাসি দেখা গেল ঠোঁটে। ধাপ্পা দিচ্ছে ওরা, রোষের সাথে ঘোষণা করল ম্যারিয়ন। বরাবরের মতো শান্ত শোনালো কণ্ঠ। না, ভিন্নমত পোষণ করল প্রিন্স। হেভেনের দিকে তাকিয়ে আছে। অবশ্য তাতে কিছু যায় আসে না। তাচ্ছিল্যের হাসি দেখা গেল মুখে। তোমরা দুজনেই যেতে পারো এবার। এখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারবে। আমার লোকেরা যাতে তোমাদের কিছু না করে সেটা দেখব আমি। কিন্তু তারপর, শেষ শব্দটার উপর জোর দিল সে, তারপর ছুটতে থেকো। ব্যস্ত মানুষ আমি, আরেকবার যেন তোমাদের দেখতে না পাই। কিছুটা বিস্মিত হেভেন দেখছে সোল প্রিন্সকে। শেরিফের কাছে? ইচ্ছে হলে যেতে পারো, তবে মনে হয় না গ্রিনের কাছে যাচ্ছ তোমরা। কেন? রাগে চেঁচিয়ে উঠল মার্ক। হাসল প্রিন্স, কৌতুক আর বিদ্রুপ দেখা গেল চোখে। কারণ তোমাদেরকে কোনো টাকা দিচ্ছি না আমি, কিংবা তোমরা যাতে টাকা কামাতে পারো সেই সুযোগও রাখবো না। সামনের দিকে ঝুঁকে এলো সে, সরাসরি তাকালো হেভেনের দিকে। হেভেনের চোখে। তুমি খুব চালাক হেভেন। ভালোই করছিলে। আমার ধারণা চালিয়ে যেতে পারতে শেষ তক। মত পাল্টালে কেন? অনেক টাকার লোভে? নট করল হেভেন। তুমি মার্ক
বিতৃষ্ণার সাথে বলল প্রিন্স। বুদ্ধিমান একটা ছেলে, কিন্তু জানো না কিভাবে জুয়া খেলতে হয়। টাকার জন্যে পাগল হয়ে গেছো তুমি। আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো। হয়তো আমার পাওনা $12,000 নোটগুলো একটু পরেই ফেরত চাইবে। ঠিক বলেছি? মার কিছু না বলায় চেয়ারে শরীর এলিয়ে দিল প্রিন্স। যদি তোমাকে টাকা দিই নির্লজ্জের মতো নেবে তুমি, কিন্তু তারপরও মুখ বন্ধ করবে না। এর কোনো শেষ নেই। আমাকে শুষে নিঃস্ব করে ফেলবে একসময়, তারপর আইনের হাতে তুলে দেবে। এরকম কোনো ব্যবসা আমি করি না, করবও না। ব্যবসা? অবজ্ঞা ভরে জানতে চাইল মার্ক। তাহলে কেমন ব্যবসা করো তুমি? সোল? মুগুর চেনো মার্ক? ওরকম একটা জিনিস দিয়ে আমাকে কোণঠাসা করতে চাইছো তোমরা। ঠিক একই রকম একটা জিনিস চাই আমার, তারপর ব্যবসা করব আমরা। সপ্রশংস দৃষ্টিতে সোল প্রিন্সকে দেখছে হেভেন। মেজাজ খারাপ হয়ে গেলেও মনে মনে লোকটার বিচক্ষণতা আর সাহসের প্রশংসা করছে। ওদের ধাত ঠিকই বুঝে নিয়েছে প্রিন্স অসৎ এবং লোভী হিসেবে। যে জিনিস দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে চাইছে তার নৈতিকতা বা বাধ্যবাধকতার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। প্রিন্সকে আইনের হাতে ধরিয়ে দিতে পারে ওরা, কিন্তু তাতে নিজেদের স্বার্থ হারাতে হবে। সে জানে শেরিফের কাছে যাবে না ওরা। সুতরাং প্রিন্সের কাছ থেকে কিছু টাকা খসাতে হলে তার দয়ার উপর নির্ভর করতে হবে। প্রিন্স নিজে যেমন নির্ভর করছে ওদের দয়ার উপর। নোংরা বুনো একটা কৌশল, কিন্তু কার্যকর। মার্কের মুখে রাগ, হতাশা আর উন্মাদনা দেখতে পেল হেভেন। ভ্রুক্ষেপ করল না ও। সোফায় বসে তাকালো প্রিন্সের দিকে। ঠিক আছে, তোমার সাথে রফা করতে আপত্তি নেই আমাদের, কিছুটা ক্লান্ত সুরে জানালো। নট করল প্রিন্স। অপেক্ষায় থাকলো। বিষ্টকে ওর সার্ভিসের জন্য টাকা দিতে হবে শোন। তুমি হয়তো শুনতে চাইবে পরিমাণটা কত। হাতের ক্ষতগুলো সেরে উঠলে সার্জেন্ট লফটাসের সাথে ফাইট করতে যাচ্ছি আমি। বিষ্ট বলেছে 4-1 বাজির দর থাকবে আমার পক্ষে। নিজের শেষ ডলারটি পর্যন্ত লফটাসের পক্ষে বাজি ধরতে চাইছে ও। আমাকে হয়তো বেশ মার খেতে হবে, কি বলো? থেমে হাসলো হেভেন। এরকম একটা রফা চাও তুমি? নট করলো সোল প্রিন্স। হ্যাঁ, এরকম হলে পোষাবে আমার। এই ক্যাম্পের লোকজন লড়াই দেখতে পছন্দ করে, বাজিও ধরে। কিছু টাকা কামানোর সুযোগ আমারও আছে। তোমার পেছনে খরচ হওয়া টাকার কথা নতুন করে বললাম না। উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে প্রিন্সকে নিজের দিকে তাকাতে দেখে লাল হয়ে গেল মার্কের মুখ। মনে হচ্ছে আইডিয়াটা তোমার মাথা থেকে গজিয়েছে মার্ক? হালকা সুরে জানতে চাইল প্রিন্স। ঠিক, রাগের সাথে উত্তর দিল আইনজ্ঞ। খবরটা যদি কাউকে বলে বেড়াও তোমাকে খুন করব আমি। বিদ্রুপের সাথে হাসল প্রিন্স। বোঝা গেল আইনজ্ঞকে মোটেই কেয়ার করে না। মিক ম্যারিয়নের দিকে ফিরল। নিচে যাও তো মিক। লফটাসকে চ্যালেঞ্জ করেছে হেভেন। কথাটা যেন ছড়িয়ে দেয় চার্লি। বারের আয়নায় সাবান দিয়ে লিখে রাখতে বলো। কোনো শর্ত নেই, একেবারে শেষ পর্যন্ত লড়বে ওরা। মাইনাররা যা দেখতে পছন্দ করে। ম্যারিয়ন বেরিয়ে যেতে শীতল দৃষ্টিতে মার্কের দিকে তাকালো প্রিন্স। আগে তোমার ব্যাপারে আলাপ করা যাক। নোটগুলো চাই আমি, সোজাসাপটা দাবি করলো বিষ্ট। পরে না, এখনই। ওই লড়াইয়ে টাকা জেতার সম্ভাবনা আমার একেবারেই কম, সুতরাং তোমার দেনা শোধ করার সুযোগ আমি পাচ্ছি না। অলসভাবে উঠে দাঁড়ালো প্রিন্স। সেফের দিকে এগোলো। ডয়ার থেকে একতারা ছোট্ট কাগজ বের করে উল্টে পাল্টে দেখল। বাঁকা হাসি নিয়ে তাকালো মার্কের দিকে। ডেস্কের উপর ছুঁড়ে ফেললো কাগজগুলো। লাল হয়ে গেল মার্কের মুখ, কিন্তু ত্রস্ত পায়ে এগোনো বুনো তারা প্রকাশ পেল চলার মধ্যে। নোটগুলো এক নজর দেখেই পকেটে ঢুকিয়ে ফেলল। বেরিয়ে গেল। এরপর হেভেনের দিকেও তাকানোর গরজ দেখালো না। দরজার কাছে এসে দাঁড়ালো সোল প্রিন্স। বন্ধ করলো। তারপর ঘুরল হেভেনের দিকে। সমালোচকের ভঙ্গিতে তাকালো। এরকম মেরুদণ্ডহীন একটা লোককে পার্টনার হিসেবে বেছে নিলে কেন? কঠিন দেশ এটা, দার্শনিক সুরে বলল। যা পাওয়া যায় তাই নেওয়া উচিত। কিন্তু নিজেও পছন্দ করতে পারছো না তুমি। চেয়ারে গিয়ে বসলো সে। সব মিলিয়ে বেশি ঝুঁকি নিয়েছিলে। নরম হয়ে এলো কণ্ঠ। ভাগ্য ভালো ছিল তোমার। ফাইটের দিন তোমাকে দেখেছে।
এমন কেউ যদি ওখানে উপস্থিত থাকতো, ধরা পড়তাম। সমাজদারের ভঙ্গিতে নট করল প্রিন্স। বোঝা যাচ্ছে হেভেনের নির্বিকার ভঙ্গি আর সহজ আচরণ পছন্দ হয়েছে। পুরো ব্যাপারটা অবশ্য জানি না আমি। তোমার বিশ্বস্ততা সম্পর্কে জানতে চাইল কেলটন। ওয়াগনের ড্রাইভার হিসেবে যার বর্ণনা ওকে দিয়েছিলাম, তার সাথে মিলে যাওয়া লোকটার চেহারা মেলে না। থামল সে। দেয়ালে ঝোলানো ঘোড়ার ছবির দিকে তাকালো। বুলিয়নগুলো কোথায়? প্রায় দ্বিধায় সুরে জানতে চাইল। হেভেনের দিকে ফিরল না। নিরাপদ জায়গায় রেখে এসেছি। এতক্ষণ ওগুলোর কথাই ভাবছিলাম। নিজেই মেরে দেওয়ার তালে আছো? না, বরং তোমার জন্যে ওগুলো নিয়ে আসবো আমি। হাতের তালু দিয়ে থুতনি ঘষল, যেন গভীরভাবে কিছু ভাবছে। যদি বুলিয়নগুলো আসল মালিককে ফেরত দিই, তাহলে চুরি করলাম কেন? স্টেজ লুটের ব্যাপারটা সামলে নেওয়ার সুযোগ এখনও আছে আমাদের। বুলিয়নগুলো গন্তব্যে পৌঁছে দিলে মিল আর খনির লোকদের আস্থা অর্জন করতে পারবো। পরবর্তী শিপমেন্টের অর্ডার পাবে কোম্পানি। ওয়েলস ফার্গোর বদলে তোমার সাথে চুক্তি করতে পছন্দ করবে ওরা। এখনও স্টেজের ব্যবসা চালিয়ে যেতে চাও তুমি? আরও শিপমেন্ট, তাই না? কিন্তু আমি চাই না গন্তব্যে পৌঁছাক ওগুলো, এবং তা নিশ্চিত করতে বহু ঝামেলা পোহাতে হয়েছে আমাকে। কেবল স্বেচ্ছায় কারণটা যদি জানায়, তবে আমার পক্ষে যারা সম্ভব, ভাবল হেমেন। মুহূর্তের মধ্যে হৃদস্পন্দন বেড়ে গেল। ভান করল বুঝতে পারেনি। বিস্মিত আর বোকাটে দৃষ্টিতে তাকালো সেলুন মালিকের দিকে। কিন্তু খনিগুলো যদি শিপমেন্ট না চায়, বুলিয়ন পাবো না আমরা। ওরা যাতে শিপমেন্ট চালিয়ে যায়, সেটাই কি করা উচিত নয়? 50 বার ঝুঁকি নেওয়ার দরকার কি, যখন একেবারেই কাজ ছাড়া সম্ভব? ভুকুটি করল হেভেন। ভাবছে। এবং এই একমাত্র ঝুঁকি হচ্ছে স্টামবার্গে রেইড করা। একবার ঝুঁকি নেওয়ার মানে? ফাঁকা স্বরে জানতে চাইল। উঠে দাঁড়ালো সোল প্রিন্স। অদ্ভুত একটা ছায়া খেলে গেল কালো চোখে। রুগ্ন ফ্যাকাশে মুখের পেছনে অস্থির অদম্য একটা শক্তি যেন। প্রশ্নটা জিজ্ঞেস করার সময় আসেনি এখনো বন্ধু। তোমার বিশ্বস্ততা সম্পর্কে যখন নিশ্চিত হতে পারবো, তখন উত্তরটা পাবে। কোনোভাবেই তার আগে নয়। মোটা ভুরুর নিচে কালো চোখ কৌতুকে নেচে উঠল। ধৈর্য ধরো হেভেন, সময়টা হয়তো বেশি দূরে নয়। এ পর্যন্ত সার্ভিস হিসেবে তোমার কাছ থেকে কিছুই পাইনি আমি। তারপরও আস্থা রেখেছি, কারণ আমার ধারণা ঠিকই তোমাকে ব্যবহার করতে পারবো আমি। লেগে থাকো। নিশ্চিত হয়ে গেল, ভাবছে হেভেন। যার জন্যে এত আয়োজন, সেটা উদ্ধার করা না গেলেও নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল বুলিয়ানগুলো নিয়ে আসবো। উঠে দাঁড়িয়ে বলল, কোথায় পৌঁছে দিতে হবে? ক্ষণিকের জন্য ভাবল প্রিন্স। ইয়ার্ডে। নট করে দরজার দিকে এগোতে শুরু করেছিল হেভেন। 1 মিনিট বলে ওকে পেছন থেকে ডাকল সে। কেসে উঠতে লাল হয়ে গেল 2 গাল। একটা হাত তুলে কাশির সময় মুখ ঢাকল। এগিয়ে এলো এরপর। প্রিন্সকে এতটাই রুগ্ন দেখাচ্ছে যে গায়ের চামড়া পর্যন্ত ফ্যাকাশে দেখালো। পুরোপুরি অসুস্থ একজন লোক মনে হলো হেভেনের কাছে। সারা শরীরের কেবল চোখেই প্রাণের সঞ্চার চোখে পড়ে। গভীর তীক্ষ্ণ দৃষ্টি সেখানে। বিচক্ষণতা, চাতুরী আর কৌতুক প্রকাশ পায়। কোনো সহানুভূতি বা মমতা নেই। গতকাল নিজের দুর্ভাগ্যের কথা বলছিলে তুমি, সত্যি? কেন? পরাজিত লোকদের পছন্দ করি না আমি। সারা জীবন ধরে অসুস্থ আমি, কিন্তু দেখো, কোথাও ব্যর্থ হইনি। ব্যর্থ কিংবা পরাজিত লোকেরা কাজ করে আমার অধীনে, কিন্তু একসাথে কাজ করার সুযোগ ওরা পায়নি কখনো। লামারিতে সত্যিই তুমি বিপর্যস্ত ছিলে? না, আমিও তাই ভেবেছি। ঠিক আছে, কাল দেখা হবে। নিচে নেমে এলো হেভেন। নিরাপত্তা নিশ্চিত করেছে ও, এবং সম্ভবত সোল প্রিন্সের নিজস্ব লোক হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। ওকে পছন্দ করেছে প্রিন্স, এবং কিছুটা হলেও বিশ্বাস করে। লফটাসের সাথে ফাইট শেষে হয়তো ওর উপর পুরো আস্থা হবে লোকটার, এবং ইউনিফর্ম বিষয়ক নিজের পরিকল্পনার কথা বলতে পারে তখন। ভিড় ঠেলে এগোতে হলো ওকে, কিন্তু সুবিধা করতে পারছে না। খ্যাতির বিড়ম্বনা ভালোই পোহাতে হচ্ছে। উৎসুক মাইনার আর শহরবাসীর প্রবল আগ্রহ
দেখে ভাবল হেভেন। প্রায় কোনোই চালিয়ে জায়গা করে নিচ্ছে। দূর থেকে বাড়ির কাছে ফিল স্টিলম্যানকে চোখে পড়ল। এগোনোর সময় পরিচিতির কোনো চিহ্ন ফুটল না ওর চোখে মুখে। যেন শুধুই একটা ড্রিঙ্ক নিতে এসেছে এমনভাবে লেফটেন্যান্টের পাশে বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। ভাবছিল কিভাবে কথা শুরু করা যায়, কিন্তু স্টিলম্যানই উদ্ধার করলো ওকে। মৃদু কেশে ওর মনোযোগ আকর্ষণ করলো। ভরাট স্বভাবসিদ্ধ কৌতুক ভরা কণ্ঠে বলল, নিজেকে তোমার সাথে পরিচিত করার সুযোগ দাও আমাকে মিস্টার হেভেন। আমি লেফটেন্যান্ট ফিল স্টিলম্যান। বাড়ির পেছনে আয়নার দিকে ইঙ্গিত করল। সত্যি লবটাসকে চ্যালেঞ্জ করেছো? সতর্ক দৃষ্টিতে তাকে দেখল হেভেন। বোঝার চেষ্টা করছে লেফটেন্যান্টের উদ্দেশ্য। হ্যাঁ। খুশি হবে সার্জেন্ট লবটাস। নিজেকে গৌরবান্বিত মনে করবে ও। আমার মনে হয় ওর হয়ে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারি। কাল স্টমবার্গে একবার আসবে নাকি? যেতে পারি, নিখাদ অনিচ্ছা সত্ত্বেও বলল হেভেন। আশপাশের লোকজন ওদের প্রতিটি কথা গিলছে। সে সম্পর্কে পুরোপুরি সচেতন। লড়াইয়ের ব্যাপারে বিশদ আলাপ করা যাবে তখন। তুমি হয়তো জানো লড়তে হলে কমান্ডিং অফিসারের অনুমতি লাগবে লবটাসের। যদি না তুমি এখানে কোনো গলির মধ্যে ওর সাথে লড়তে চাও, জায়গাটা ওকেই পছন্দ করতে বলো। তাহলে কাল আবার দেখা হচ্ছে। নট করল হেভেন।